মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা 50-এর ক। লিখেছেন জান্নাতুল ফিরদৌস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। আর ইউ ওকে সিগনোরা? দমকা হাওয়ার ন্যায় বাক্যটা যেন ছুটে এসে হালকা দোল খেল সপ্তদশী আন্দোলিত হৃদ মাঝারে। প্রগ্রতা বাড়ল দৃঢ় করে। যুবকের উদ্বিগ্ন দুটো বাদামি চোখের কর্নিশে জমেছে নিছক অশ্রু। সুশ্রী মুখবর্ণ মুখখানায় ফ্যাকাশে প্রলেপ বসেছে। তামাকে পোড়ানো ঠোঁট দুটো তিরতিরনি। মানবীর গায়ে ওপরে ঝুলে এসে মুগ্ধ উৎকণ্ঠে আওড়ালো, কথা বলছিস না কেন সিগনোরা? তুই ঠিক আছিস তো? কোথাও ব্যথা লাগেনি? হুঁশ ফিরল মাহির। কণ্ঠ হলো ভারী, রয়ে শয়ে বরফের স্তূপের দিকে হাত বার করে কোনো মতো অন্যরকম ভাবে আলগোছে স্পর্শ করলো মুগ্ধের আহত ঘাড়। কচি আঙ্গুলের ডগাগুলো তখনই যুবকের গাঢ় রঙে রঞ্জিত হলো। ক্ষারীয় তরলের উপস্থিতিতে সিক্ত হতে আটকে ওঠে মাহি। বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কি আপনার ঘাড়ে রক্ত? অতিরিক্ত ভয় এবং আকস্মিক মিশলের অনুভূতি এলোমেলো হয়ে বাক্য ছুটল মেয়েটা। তার কর্ণকুহরে কর্ণধার হওয়ার মাত্রই চিরবিরে ওঠে মুগ্ধ। নিজ আঙ্গিক বাক্যগুলো এক প্রকার বেমালুম ভুলে গিয়ে উল্টো বানে প্রশ্ন ছড়ে শুধালো, ও ফাক অফ এভরিথিং বান্তির মেয়ে, আগে বল তুই ঠিক আছিস? তড়িঘড়ি করে ওপর নিচ মাথা নাড়ায় মাহি। ঢোক গিলে নিয়ে অতপর যুবকের এতক্ষণ গম্ভীর হলো যেন ভীষণ। দৃষ্টি হলো তার তীক্ষ্ণ, গাম্ভীর্যপূর্ণ দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁতে দাঁত পিষল খানিক। পর মুহূর্তে সর্বাঙ্গ ঝাঁকিয়ে গা থেকে বরফের স্তূপটা ছোটখাটো টুকরোটা একসাথে ছিটকে দূরে সরিয়ে ফেললো রুরমানব। স্তরিত বেগে উঠে আসে মেয়েটার ওপরে। দাঁত কিরমির করে মুগ্ধ। চোয়াল তুলতে কটমট শব্দ। চোখ দুটো আগুনে লেপ্টে নির্দয় মানবের। তরাত করে ঘাড় বাঁকিয়ে তাকালো অদূরের জঙ্গল পানে। অন্ধকারের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে তার। মুখভঙ্গি হচ্ছে শক্ত। কোমরের পিঠে দুহাত ঠেকিয়ে রুরমানব কেমন ফোঁস করতে লাগলো দাঁড়িয়ে থেকে। মুখ গহ্বরে সিক্ত জিভখানা তখনই নড়িয়ে চড়িয়ে তাতে দাঁত খেঁচে আড়ালো। কুত্তার বাচ্চা, ভুলে যাস না, ছাড় দেওয়া মানে ছেড়ে দেওয়া নয়। অন্ধকারগহীন জঙ্গলে অদ্যপ্রান্ত নীরব। মাঝে মধ্যে ধুধু শব্দ ভেসে আসছে খেকশিয়ালের কান্না। মুগ্ধ গজগজ করছে এখনো। তরা ঘাড় কাত করে আচমকায় কুড়ো দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। এহেন দৃষ্টিতে চোখ আটকাতে আটকে ওঠে মাহি। বরফের নরম কোলে বদনখানি তার আরেকটু নড়ল যেন একটু ভয়ে। এরই মাঝে সম্মুখ থেকে ধেয়ে আসে মুগ্ধের কঠিন হুঙ্কার, ওই বান্দির মেয়ে। শুনল মাহি। ভয়ে নির্বিকারে ব্যস্ততার সনেট চটজলটি উঠে দাঁড়ায় কোনো মতে। নির্বিকার ভঙ্গিতে দুই হাতে গা থেকে বরফের ছিটেগুলো সরাতে সরাতে তৎপর মাহি। ওঠে আয় বান্দির মেয়ে। ঠিক তখনই নিষ্পাপ রমণীর শিকার হলো রুরমানবের ক্ষুব্ধ রাগের। মুগ্ধ আচরণ কোনোরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটার সুদীর্ঘ কোমল কণ্ঠায় বসিয়ে দিল হিংস্র থাবা। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হকচকায় দৃষ্টি যুগল একত্রে নির্দয় মানবের পানে তাক করতেই দেখে মুগ্ধ কেমন ক্ষুদ্রতার সাথে হিসিয়ে যাচ্ছে রমণীর স্তব্ধ কণ্ঠায় ব্যথায় গঙ্গানোর শব্দ, অমনকি মৃদু কেমন যেন গর্জন। মুগ্ধ বলে উঠল, কার সাথে দেখা করতে এসেছিলি তুই? কোন বাস্তুটির সাথে কথা বলেছিলি? উত্তর দে জানোয়ার বাচ্চা, না হলে আজকেই তোর মরণ নিশ্চিত। ভয়ে বাকরুদ্ধ মাহি। মনে মনে না ভেবে যা ভেবেছিল তাই হলো। নয়তো ঠিক টের পেয়ে গেল সবটা। বোকার রমণী অভ্যন্তরের কথা লুকাতে ব্যস্ত। ঠিক তখনই রুরমানব ফের গর্জে ওঠে, তুই কি চাচ্ছিস আমি তোকে আবারও আঘাত করি? তুই কি চাচ্ছিস আমি আবারও নিজের পশুতে তোর সামনে নিয়ে আসি? তুই কি চাস না আমি ভালো থাকি? এই কুত্তার বাচ্চা, উত্তর দে। তুই চাস না আমি তোর সাথে ভালো থাকি? আমার মারগুলো কি খেতে খুব ভালো লাগে তোর? আমার মারগুলো মিস করছিস তুই? গা চুলকাচ্ছে হ্যাঁ আমার মার খেতে? বল বল জানার বাচ্চা, কথা বল। সহসা পিলে চমকে গেল যেন সপ্তদশীর। চোখ দুটো আনমনে নেমে আসে তাক করলো বরফ ঘেরা জমিনে। পেলব মুখখানা তার ছেয়ে গেল রাতের আধার। ঠোঁটে আঁকা বাক্য শূন্য এখনো। ক্ষুদ্র বদনখানি নিশ্চল। এদিকে তার অমন নিস্তবতা যেন কুরে কুরে খাচ্ছে রুড়ো মানবকে। ঘাড়ের গভীরভাবে ক্ষত হয়ে গেছে, অবলীলায় লৌহ গড়াচ্ছে সেই দিক থেকে।
তাতে বিন্দুমাত্র উদ্বেগ নেই মাহির। আপাতত তার সকল উদ্বেগতার আগাম অস্থিরতা মাহি। যুবকুরতা বাড়ালো হাতের দক্ষতায়। কর্ণশ কুশীল সৌন্দর্য এক হ্যাচকা টানে মেয়েটাকে ঘুরিয়ে এনে তার সুকোমল রাজহংসীর ন্যায় কোমল কণ্ঠ আবদ্ধ করে নেয় নিজ বাহুডোরে। এহেন হুটহাট ঘটনার পরিক্রমায় নিঃশ্বাস ফেলবার জো পায় না মাহি। হতভম্বকতার শীর্ষে আবির্ভাব ঘটে তার। কানের কাছে স্পর্শ পেল রূঢ় মানবের রুক্ষ অধৈর্য কোলের। তক্ষুনি রমণী শির দ্বারা বেয়ে যেন সোজা নেমে গেল একখানা শীতল স্রোতের আবহ। বেড়ে গেল হৃদস্পন্দন। পা দুটোই তার হুট করে নামলো যেন এক অদ্ভুত অসরতা। মুগ্ধ ক্ষুব্ধ চিরবিরে ওঠে তৎক্ষণাৎ আওড়ালো। চোখের সামনে বারবার যেটা দেখা যায় তা সবসময় সত্যি হয় না বান্দির মেয়ে। তুই নিষ্পাপ, তাই বলে নিজের নিষ্পাপতার জোরে বুদ্ধিহীন হোস না। বুদ্ধিহীন মানুষ কখনোই কিন্তু কোনো কিছু পায় না, এই কথাটুকু মনে রাখিস। এই পৃথিবীর প্রতিটা মানুষ আলাদা আলাদা মুখোশের আড়ালে আবৃত। কে আসলে ভালো কে আসলে খারাপ তা বোঝার ঠিক জ্ঞান তোর এখনো হয়নি সিগনোরা। সাপের ভালো মানুষরা মুখোশ দেখে, সাপেদের ভালো মানুষেরা মুখোশ দেখে। নিজ হাতে নিজের বিপদ ডেকে আনিস না। ট্রাস্ট মি সিগনোরা, এ নিয়ে আজকে তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, তবে নেক্সট টাইম তোকে কোনো ওয়ার্নিং দিব না। ডিরেক্ট সুইটিদের আস্তানায় নিয়ে ফেলে দিয়ে আসবো তোকে, মাইন্ড ইট। প্রথম কথাগুলো ভীষণ মনোযোগের সাথে গ্রহণ করলে মাহি। মানবের শেষ কথাটা আচানক কৌতূহল জাগালো মাহির। বোকা মানবী কেমন নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞাসা করে ওঠে, সুইটি, ওরা আবার কারা? কপাল গোটায় মুগ্ধ। এমন একটা সিরিয়াস মুহূর্তে শেষে তার রাগ পরত যেন আকাশ ছুঁই ছুঁই। সেখানে মেয়েটার এমন শান্ত রইল কি করে? এমন একটা সিরিয়াস কথার পিঠে কেমন বাচ্চাদের মতো প্রশ্ন ছুড়ল দেখো। মুগ্ধ রাগে ভুলে হতভম্ব হবে কিনা তা নিয়ে যেন দ্বিধাশ্রয়ে পড়ছিল খানিক। আকাশ সম রাগটা তার প্রশমিত হচ্ছে ক্রমশ। কণ্ঠ কোমল রূঢ়ভাবে, তবুও মুখবয়ে কপট গম্ভীর যে ছাপ ফুটিয়ে নির্দয় মানব। তৎক্ষণাৎ ঝাটকা মেরে ছেড়ে দিল মেয়েটাকে। মাহি সঙ্গে সঙ্গে পিছলে গেল দু কদম, নিজেকে সামলে নেবার প্রয়াসে চালাতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা মাফিয়া বেস্ট কপালে চামড়াটা বেশ গুটিয়ে নিয়েছে আচানক আকারে। ধরে মাহি নরম কবজি সন্ধি। অতঃপর সপ্তদশী কোনরূপ কিছু বলতে না গিয়েই নিজের আগে সাথে করে নিয়ে যেতে যেতে গমগমিয়ে গলায় শুধালো, দে দে আর মাই ডিয়ারেস্ট সার্কাস। দাবি কথা সুস্পষ্ট চাদরে মোড়া ব্যস্ত পদযুগল ধীর গতিতে প্যালেসের অভ্যন্তরে নিজেদের আবির্ভাবে ঘটাতে ব্যস্ত সে। গায়ে সেফ একখানা কালো রঙা ওভারকোট, সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা। সাথে দৃশ্যমান যুবকের লোমহীন পেটানো দেহখানা। ঠোঁটের কোণে জ্বলছে সিগার, টান বসছে তার শেষ ভাগে। পিছু পিছু হাঁটছে সপ্তদশী। হাঁটতে হাঁটতে বললে ভুল হবে, সে তো রীতিমতো ছুটছে বলিষ্ঠ পুরুষের পাদযুগলের শনে। পদ মেলাতে যেন হিমশিম খাচ্ছে বেচারি। তাতে অবশ্য ধ্যান থাকলেও উদ্বেগ নেই মনস্টারের। সে তো নির্বিকার। বুট পরিহিত পা দুটো তার মর্ম শব্দ তুলতে তুলতে হুট করে নামতে লাগলো গ্রাউন্ড ফ্লোরের লাউচে, যার কাচের মেঝের বিপরীতে সুইমিং পুল। মাহি তৎক্ষণাৎ কাচের মেঝের বিপরীত সুইমিং পুল। মাহি তৎক্ষণাৎ থেমে গেল। চলন্ত যুবকের উদ্দেশ্যে ভর্ত কণ্ঠে শোধালো, আমি নামবো না বিস্ট, আমার ভয় করছে। বক্রহাসিতে টান পড়ল মুগ্ধের বাদামি ঠোঁটজোড়ার প্রান্তে। মেয়েটার ওসব কথা বিন্দুমাত্র কানে তুলে না আচানক টানলো, ঘাড় বাঁকালো সে। তারপরে আচমকা টান বসালো হাতে। ওদিকে অনিচ্ছা সত্ত্বেও হুড়মুড় করে লাউঞ্জের কাচের মেঝেতে পা পড়ল সপ্তদশী। মুহূর্তের ভয়ে ছিটিয়ে গেল সে। দিন দুনিয়া ভুলে নিষ্পিকার ভঙ্গিতে তড়িঘড়ি করে এগিয়ে সে আঁকড়ে ধরল যুবকের পেশিবহুল ইস্পাত রূঢ় বাহুখানা। চোখ কুঁচকে গেল, মুখ লুকালো সেথায়। এদিকে তার হেন কাণ্ডে ঘাড় বাঁকিয়ে নীরবে তাকিয়ে রইল। অলক্ষে ধারালো দাঁতের ছোঁয়া স্পৃষ্ট করলো নিচে নির্মাংস অধর। মুগ্ধ দৃঢ় চোয়ালে আরেকটু নামিয়ে এনে দুষ্টু কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, ভয় লাগছে আমার সিগনোরার। চোখ দুটো কুঁচকেই রেখেছে। ওপর নিচ মাথা ঝাঁকায় মাহি। কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে ওঠে, ওপরে চলুন বিস্ট। মেঝেতে যদি এক্ষুনি ভেঙে যায় তখন কি হবে? মেঝে ভেঙে যদি আমরা ভিতরে পড়ে যাই, ওই শার্কগুলো আমাদের খেয়ে নিবে। দে আর মাই সুইটস।
মাঝপথে মানবীর শুধরে দিল মুগ্ধ। তা শুনে বিরক্তিতে মুখ কুঁচকালো মাহি। অস্ফুটভাবেই বলল, আজ তো মানুষ খেকো স্বর্গদের কোন দিক থেকে আপনার কাছে সুইটি মনে হয়? হ্যাঁ, আপনার কি মাথা গেছে? জিভের ডগায় গাল ঠেললো যেন মুগ্ধ। এক হাতে ঠোঁটের কোণ থেকে সিগার নামিয়ে অন্য হাতে আলগোছে বন্ধনীর ন্যায় আঁকড়ে ধরল মাহির নরম ঘাড়। পাহাড় সম মানুষটাকে তুলনায় মাহি বেশ নিচু উচ্চতায়, কোনো মতে ছুটছে রূঢ় মানবের বুক। অথচ এই মেয়েটাকে নিয়ে তুলনার ন্যায় সোফা গুলো বুঝি বেশ সুন্দর করে এগোচ্ছে মাহি, মুগ্ধ। রয়েছে পায়ের গতি রুক্ষ টেনে। আচানক নিচের পাহাড়সম দেহটা এলিয়ে দিল বড় সোফায় ডুবন্ত কোমলতায়। মাহি চোখ কুঁচকে তাকিয়ে আছে ঠের। সর্বঙ্গ জুড়ে মৃদু ঝঙ্কর বইছে তার। হাত দুটো গুটিয়ে রেখেই বুকের কাছে মুগ্ধ গম্ভীর নির্বিকার তক্ষুনি রমণীর নরম কবজি সন্ধি চেপে তাকে এক হ্যাচকা টানে এনে বসিয়ে দিল ইস্পাতের রুড়ো প্রশস্ত উরুর ওপর। মাহি তখনও বুঝে আছে নিজের চোখ দুটো। মুগ্ধ আলগোছে ঘাড় কাত করে মেয়েটার পানে তাকালো। কিয়ৎক্ষণ গভীর দৃষ্টে পরখ করে রমণীর ভয়ের তো পেল মুখখানা। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে হিংস্র গর্জন তোলে সে, অ্যালেক্স! মনস্টারের এহেন বজ্রকণ্ঠের হুঙ্কার পেয়েই যেন প্যালেসের প্রতিটি দলে প্রতিধ্বনিত হলো, যার রেশ কেঁপে উঠল বোকা মানবী। ভয়ে সিটিয়ে গেল আরও। ওদিকে ততক্ষণে অ্যালেক্স এসে হাজির। তবে নতমুখী গম্ভীর পুরুষ পা থেমেছে গ্রাউন্ড ফ্লোরের সিঁড়ির ডগায়। লাউঞ্জে নামার সাধ্য নেই তার। সুইটিদের যা ভয় পায় না বেচারা। মুখটা তখন ফের হুঙ্কার ছুটল, সবাইকে নিয়ে আয়। সহসা কপাল গোটায় অ্যালেক্স। আবারও সবাইকে একযোগে আনার পেছনে কারণ কি? কি করতে চাইছে মনস্টার? অভ্যন্তরের ভাবনাগুলো এক প্রকার ধামাচাপা দিল অ্যালেক্স। গম্ভীরমুখী ততক্ষণে পা বাড়ালো উল্টো পথে। দুটো কদম পিছিয়ে এসে গলাকে ডাকলো, সবাই তাড়াতাড়ি এসো, মনস্টার ইজ কলিং ইউ গাইস। একটি ডাক, কেবলমাত্র একটি ডাকেই কাজ হলো যেন বেশ। মেডেনরা যে যেখানে ছিল তখনই বেরিয়ে এলো সবেগে। মাথা নুইয়ে ভীত সন্ত্রস্ত কদমে এসে দাঁড়ালো প্যালেসের ঠিক মাঝখানে। এরই মাঝে আগমন ঘটল অ্যাডউইনের। অ্যালেক্স গম্ভীর মুখে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে যে না দুটো কঠিন বাক্য আওড়াতে যাবে অমনি তার আনমনে দৃষ্টি গিয়ে ঠেকলো অ্যাডউইনের হাতের দিকে। মুহূর্তে বিস্ফোরিত হলো অ্যালেক্সের চোখ। সেকেন্ড খানেকের জন্য কম্পিত হলো তার সর্বাঙ্গ। অ্যাডউইনের হাতে লম্বা একটা কালো স্ট্র্যাপ, যে স্ট্র্যাপের গোড়ায় বাঁধা আছে মনস্টারের স্যান্ডি ওরফে মাংসহস ক্রোকোডাইল। প্রাণীটি কেমন দাম্ভিকতার সাথে এগোচ্ছে, মুখের ওপর স্ট্র্যাপ বাঁধা তার। তবুও সে নির্বিকার। অ্যালেক্স বেচারা কেমন যেন ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে তখনই সরে দাঁড়ালো মাঝপথ থেকে। তা দেখে যেন বাঁকা হাসলো অ্যাডউইন। ধীর কদমে এগিয়ে এসে অ্যালেক্সকে পাশ কাটিয়ে চলে যাবে পথে হুট করে ফিসফিস করে বলে গেল, প্রে ফর ইয়োর সেলফ রাস্কেল। কপাল কুঁচকে গাঢ় ভাঁজ করে নিল অ্যালেক্স। তদিমধ্যে ডুবলো হতবিম্বকতায়। অ্যাডউইনের এমন কথার গম্ভীর্যতা কি, বা কতটা গভীরতা আছে? কি বোঝাতে চাইল সে? গভীরমুখী নিজস্ব ভাবনায় বুধ অ্যালেক্স। এর মাঝেই লাউঞ্জ থেকে ভেসে এলো মুগ্ধ ওরফে মনস্টারের হুঙ্কার, কাম ডাউন অ্যালেক্স। ভয়ের তো শুকনো ঢোক গিলল অ্যালেক্স। অলি ইচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে পা রাখলো লাউঞ্জের নামার সিঁড়িতে। একটা কদম বাড়াতেই পরক্ষণে আপনা আপনি কদম পিছিয়ে যাচ্ছে তার। তবু অ্যালেক্স থামেনি। বুক ফুলিয়ে লম্বা একটা শ্বাস টেনে ধীর পায়ে নতমস্তকে এগিয়ে গেল মনস্টারের পানে। পায়ের গতি থামিয়ে কর্ণে পৌঁছে এলো মুগ্ধের ভারী অথচ দাম্ভিক কদম। নীল ডাউন অ্যালেক্স। ভয়ের তো শুকনো ঢোক গিলে নিল অ্যালেক্স। অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে পা রাখলো লাউঞ্জে নামার সিঁড়িতে। একটা কদম বাড়াতেই পরক্ষণে আপনা আপনি কদম পিছিয়ে যাচ্ছে তার। তবু অ্যালেক্স থামেনি। বুক ফুলিয়ে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে ধীর পায়ে নতমস্তকে এগিয়ে গেল মনস্টারের পানে। পায়ের গতি থমাতে কর্ণে পৌঁছালো মুগ্ধের ভারী অথচ দাম্ভিক কণ্ঠ, নীল ডাউন অ্যালেক্স। হতভম্ব কথায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল অ্যালেক্স। আর দৃষ্টি একবার পরখ করে নিল মনস্টারে উড়ুতে বসে থাকা সপ্তদশীকে। মেয়েটার সামনে সে হাঁটু গেড়ে বসবে এমনও দিন দেখতে হবে তার, যাকে মারার জন্য এত কারসাজি, তাকে কিনা শেষে কিনা তার সম্মুখে নত হতে হবে।
দম্ভ চূর্ণ বিচূর্ণ হবার আশঙ্কায় অভ্যন্তরের কুণ্ঠা জাগে অ্যালেক্সের। কিন্তু মনস্টারের আদেশ বলে কথা, বসতে তো হবেই। বুকের ওপর এক প্রকার 1 মণ ওজনের একখানা অদৃশ্য পাথর চেপে দিয়ে গভীর মুখে দাম্ভিক পুরুষ ধীরে ধীরে হাঁটু ছলো মেঝেতে, মাথা নুইয়ে নত মস্তকে কণ্ঠে আওড়ালো, জি মনস্টার, গ্রেট হার। সহসা হোঁচট খেল অ্যালেক্স, অস্ফুটভাবে আওড়ালো, কিন্তু বলতে না বলতে গম্ভীর পুরুষের নত হাঁটুতে বুট পরিহিত পা তুলল মুগ্ধ। জুতোর শক্ত পিষ্টে অ্যালেক্সের পাটা খানিকটা রুষ্ট হলো। পিষ্ট করতে করতে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, গ্রিট মাই গার্ল অ্যালেক্স, ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মাই সিগনোরা, দ্য রোসোদিস সিগনোরা, সো গ্রেট হার। তৎক্ষণাৎ অদৃশ্য ঝাটকা খেল অ্যালেক্স, সিগনোরা? রশিদির সিগনোরা? তাও আবার এই মেয়েটা? কবে হলো, কিভাবে হলো? দুটো দিন পেন্ট হাউসে না থাকায় এত কিছু ঘটে গেল তার অজান্তে, আর সে কিনা টেরও পেল না। অ্যালেক্স দাঁত কিরমির করছে, নাকের পাটা ফুলিয়ে ফুসফুস নিঃশ্বাস ছাড়ছে অনবরত। মাথা ভর্তি আগুন নিয়ে গম্ভীর মুখে মানব দাঁতের দাঁত চেপে মাহিকে উদ্দেশ্য করে আওড়ায়, হোলা রশিদি সিগনোরা, নাইস টু মিট উইথ ইউ। ঠোঁটের আগায় এহেন কথা থাকলেও মনে যুবকের মনে হচ্ছে প্রতিশোধের অঙ্গার জ্বলছে। তা যেন জ্বলন্ত আগুন। আজকের এই অপমান আমি মনে রাখবো দুদিনের সিগনোরা। একদিন আমারও সময় আসবে। কয়েক মুহূর্ত নীরব কাটলো রোমানব, আর তখন আলতো করে হাত লাগলো সপ্তদশী পাতলা বাঁকানো কোমরে বরাবর। তৎক্ষণাৎ ফের বজ্রকণ্ঠে হুঙ্কার ছড়ে, কল ইয়োর গার্লফ্রেন্ড অ্যালেক্স। মনস্টারের মুখে হেন বাক্য কর্ণকুহর হওয়া মাত্রই কেঁপে ওঠে অ্যালেক্স। শুকনো ফাঁকা ঢোক গিল অলক্ষ্যে। এদিকে গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে থাকা ডক্টর হায়া ভয়ে কাঁপছে রীতিমতো, বারবার কসলাচ্ছে হাত। মনস্টার তাকে কেন ডাকছে? অ্যালেক্স তখন নতমুখে খানিক প্রসঙ্গ এড়ানোর উদ্দেশ্যে বলে, মনস্টার, আমি আসলে। বাকি কথা বলার ফুসরত পেল না যেন অ্যালেক্স। তার আগেই বেচারার বুক বরাবর সজোরে পড়ল রূঢ় মানবের শক্তিশালী পায়ের লাথি। মুহূর্তে আতঙ্কিত আক্রমণের শিকার হয়ে কয়েক হাত দৌড়াতে ছিটকে পড়ল অ্যালেক্স। দুহাতে বুক চেপে কোকাতে লাগলো বেশ। মনস্টারকে ফের তেজ বাড়িয়ে নিজের মুখবয় নামিয়ে চিরচেনা হিংস্রতা। এক হাতে মানবের কোমর আঁকড়ে ধরে অন্য হাতে তখনই নিজের কোমরের পেছন হাতড়ে বের করে আনলো AR-7 মডেলের রাশিয়ান বন্দুকটা। তার শীতল লম্বাটে নলখানা অ্যালেক্সের দিকে তাক করে মুগ্ধ কেমন হুঙ্কার ছুড়ে আওড়ালো, এক্ষুনি ডাক্তার গার্লফ্রেন্ডকে। ব্যথায় নীল হয়ে যাচ্ছে শ্যামপুরুষ অ্যালেক্স, বুকের ওপর হাত চেপে হাঁপাচ্ছে ভীষণ। এদিকে প্রিয় মানুষটা রেহেন করুণ পরিস্থিতি দেখে আর অটল পায়ে দাঁড়িয়ে থাকতে পারল না হায়া। তখনই ছুটে আসে, তৎপরার হলো সে। কিন্তু পথিমধ্যে শোনা গেল অ্যালেক্সের কাপা কণ্ঠের ব্যথাতুর কণ্ঠ। কাপা কাপা ব্যথাতুর কণ্ঠ, মিলা। সহসা থমকে গেল পরশ সুন্দরী, থমকে গেল তার হৃদস্পন্দন, সর্বাঙ্গে নামলো তার অদ্ভুত নাম না জানা অসরতা। সুশ্রী গৌরবর্ণা মুখখানা তার মুহূর্তে রং ধারণ করলো ফ্যাকাশে। হৃদয়টা এই বুঝি কেউ চূর্ণ বিচূর্ণ করে দিল পরশ সুন্দরী ডক্টর হায়ার। পারস্য সুন্দরী এখনো নিজের কানকে বিশ্বাস করতে অপরাগ, হতবুদ্ধি নেই ছলছল দৃষ্টে তাকিয়ে রইল অদূরে। লাউঞ্চে অ্যালেক্সের নত জানু কাপা কাপা কণ্ঠে আবারও ডাকছে, মিলা। ফের সম্পূর্ণ পৃথিবী যেন দুলে ওঠে হায়ার। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা টলমল। পা দুটো তো দাঁড়িয়ে থাকার সাথী পাচ্ছে না, আর টলতে পারছে না, আগাতে পারছে না। আচানক গা ঘেঁষে সম্মুখে ছুট লাগালো মিলা। সে কি দৌড় মানবীর! পেছন থেকে হায়া কেবল আহত চোখে দেখলো অদৃশ্যটা। মিলা ছুটছে, ছুটতে ছুটতে কয়েক লাফে গিয়ে আচানক আঁকড়ে ধরে প্রিয় মানুষটাকে। হায়া নিস্তব্ধ, চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অবাধ্য অশ্রু। বুকের মধ্যিখানে এবং গলার কাছটায় হুট করে এত ব্যথা করছে কেন তার? এই অল্প বয়সে হার্ট অ্যাটাক হবে কি নাকি তার? এদিকে মিলা কাঁদছে, দু হাতে অ্যালেক্সের আহত শরীরটা আগলে জড়িয়ে ধরে সে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আর ইউ ওকে, আর ইউ ওকে অ্যালেক্স? তরুণী নিজ প্রিয় মানবতাকে ডাকতে ব্যস্ত। এর মধ্যে রূঢ় মানব মাহিকে আলগোছে নিজ উরু থেকে উঠিয়ে এনে বসালো পাশে। আলতো করে মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে আওড়ালো, চোখ খোল সিগনোরা, পরবর্তী দৃশ্যটা কেবল তোরই জন্য।
কপালের চামড়া সংকুচিত হলো মাহির। অদম্য হতভগতায় চোখ দুটোর পর্দা সরে গেল আপনা আপনি। তা দেখে বাঁকা হলো হাসে মুগ্ধ। মেয়েটা নরম মসৃণ গালে ত্বকে আলগোজ করে নাক ঘষে দিয়ে অতি শান্ত অথচ ভয়ানক কণ্ঠে শুধালো, দ্যাটস মাই গার্ল। হৃৎপিণ্ড কম্পিত হলো সপ্তদশী। ভয় বাড়ল মনে। অশনি আভাসে হাঁসফাঁস করে গেল কয়েক গুণ। মুগ্ধ আলগোছে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। ততক্ষণে পকেট থেকে একখানা সিগার বের করে এনে ঠোঁটের ফাঁকে গুঁজল মহাশয়। লাইটার ধরিয়ে পায়া দুহাত রাখলো পকেটে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগার চেপে গমগমিয়ে আওড়ালো, এডউইন কাম। তৎক্ষণাৎ বোধহয় মনস্টারের আদেশের অপেক্ষায় ছিল এডউইন। এক ডাকে স্যান্ডিকে নিয়ে তড়িঘড়ি করে নামলো লাউঞ্জের সিঁড়ি বেয়ে। চোখের সামনে এই প্রথম এত বড় একটা কুমির দেখে ভয় চিৎকার দিয়ে ওঠে মাহি। বোকা মেয়েটা তখনই এক লাফে পা উঠিয়ে বসলো সোফায়। এদিকে রুরোমানব সিগার ফুঁকছে। এডউইনকে ফের আদেশ ছুড়েছে, বলছে, এই বীচের গায়ে এক্ষুনি মধু ঢাল। এবার বুঝি মুখভয়ে আবারও আধার নামলো এডউইনের। বুক কাঁপছে দূর দূর করে। কি করে কাজটা করবে সে? তার গ্লু পায়াকে নিজ হাতে কিভাবে খাবার বানাবে এই রাক্ষসে কুমিরটার? এডউইন দাঁড়িয়ে রইল ঠায়। এতক্ষণে তার সকল কঠোরতা হুট করেই উপে গেল কোথায়। হাত দুটো কাঁপতে লাগলো আপনা আপনি। মুগ্ধ আর দৃষ্টে বিচক্ষণতার সাথে পরখ করলো এডউইনের মুখভঙ্গি। মুহূর্তেই ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি খেলে শ্লাসক্ত ভঙ্গিতে চিরবিরিয়ে বিড়বিড় করে আওড়ালো, হিউম্যান অ্যান্ড দ্য ফাকিং লাভ। মুহূর্তেই কতটুকু টের পেল কে জানে। মনস্টার তখন চোখ শক্ত করে ফের গর্জন তুলে আওড়ায়, কি বলছি তোকে এডউইন? নাকি আমার হাতে গর্দান ত্যাগ করার শখ জাগছে তোর? দুধারে নীরবে মাথা নড়ায় এডউইন। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ধীরে ধীরে পা আগায় সম্মুখে। এক হাতে তার কালো স্ট্র্যাক ধরে রাখা, অন্য হাতে একখানা কাছের শিশি। কন্দনরত মিলার অভিমুখে এসে থমকায় গম্ভীর মানব। নিজের ছলছল দৃষ্টিজোড়া তড়িঘড়ি করে অন্যত্র লুকিয়ে কাছের শিশিটা খুলে নিল আলগোজ করে। অতঃপর বুক ফুলিয়ে একটা লম্বা নিঃশ্বাস টেনে নিল। শিশিতে থাকা সবটুকু তরল মিলার গায়ে ছড়িয়ে দিল সে। এতক্ষণে মিলার সম্বিত ফিরল। বদনে চিপচিপে তরল মাখামাখি করতেই ভোরকে তাকালো নিজের পানে। কান্নায় ভুলে হতভম্ব চোখ গা থেকে এতক্ষণে তরল গড়াতে আঙ্গুল দিয়ে তা পরখ করতেই বুঝলো এ যে মধু। তৎক্ষণাৎ আতকে ওঠে মিলা। চমকিতে দৃষ্টি সম্মুখে তাকাতেই দেখে এডউইন দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশে স্যান্ডি। বিস্ফোরিত হলো মিলার চোখ। হতভম্ব কথায় গাঢ় হলো দৃঢ়তার কম্পন। মেয়েটা কেমন ভয় পেলে তক্ষুনি ছুট লাগালো অন্যত্র। তবে বালাই শার্ট, গায়ে ছিপছিপে তরল পরা তরুণ। তার পা মাঝপথে হোঁচট খেলো বেশ। সহসা কাচের মেঝেতে উল্টে পড়লো বেচারি। মুগ্ধ হাসলো নীরব পৈশাচিক হাসি। দৃঢ়লয়ে এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালো স্যান্ডির পাশে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে আলগোজ করে হাত ছড়ালো কুমিরের উষ্ণ গায়ে। ধীরে ধীরে তার মুখের বাঁধন খুলতে খুলতে রুরোমানব কেমন ভয়ার্ত কণ্ঠে আওড়ালো, গো স্যান্ডি, হ্যাভ আ নাইস ট্রিট। বলতে বলতেই স্যান্ডির মুখের ওপর থেকে টেপ খুলে সম্পূর্ণ মুখের বাঁধন খোলা পেতেই লম্বা হামি সহিত গর্জে উঠল যেন উপস্থিত সবাইকে বোঝালো, আমি স্যান্ডি। তৎক্ষণাৎ বিগলিত হয়ে গতিতে শিকারের পানে অগ্রসর হয় সে। এদিকে স্যান্ডির আক্রমণ নিজের পানে হতেই ডুকরে ওঠে মিলা। মেঝেতে গড়িয়ে গড়িয়ে পেঁচাতে থাকে সে। স্যান্ডির মাত্র এক হাত দূরত্ব তখন। খেপাটে গতিতে আরও এগোয় অদূরে হতেই তখনই ছুটে আসে মাহি। ভয় ডর সব চুলোয় চিরিয়ে আচমকা এগিয়ে এসে দুহাত আঁকড়ে ধরে মিলাকে। এহেন কাণ্ডে ভরকায় মুগ্ধ। তড়িৎ হুঙ্কার ছুড়ে বলে ওঠে, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং সিগনোরা লিভার? শুনল না মাহি। দুহাতে আড়াল করে ধরলো মিলাকে। ওদিকে স্যান্ডি আগাচ্ছে। দুটো শিকার পেয়েছে সে। অবস্থা বেগতিক দেখে তখনই ছুটে আসে মুগ্ধ। দক্ষ অ্যাথলেটিক্স গতিতে দৌড়ে এসে আচমকা আঁকড়ে ধরে স্যান্ডির গলায় পেঁচিয়ে থাকা স্ট্রেপের আগা। ক্ষিপ্ত গতিতে তার টান ধরতেই হুট করে মাঝপথে থমকে গেল স্যান্ডি। সত্যি এক বিশাল হা করেছিল বেচারা। ইস, খাবারের সামনে পেয়েও যেন খেতে পারল না সে। মুগ্ধ স্টেপ ধরে দিল টান। এত বড় কুমিরটা এক প্রকার হেঁচড়ে টেনে সরিয়ে আনলো মাহির কাছ থেকে। এডউইন এবার এগিয়ে এলো।
মুগ্ধের হাত থেকে আলগোছ থেকে নিল স্টেপটা। রুরো মানব থমকালো। আগুন জ্বলছে তার চোখে, জল ফুটছে শক্তভাবে। সে কেমন ক্ষিপ্ত গতিতে এগিয়ে এসে মাহির নিকট শক্তপোক্ত হাতের হিংস্র থাবায় আচানক পেছন থেকে আঁকড়ে ধরে সপ্তদশী নরম তুলতুলে বাহু এক ঝটকায় তাকে মিনার কাছ থেকে সরিয়ে এনে দাঁড় করায় নিজ সম্মুখে। অতঃপর কোনরূপ স্থান কাল বিবেচনা না করে তৎক্ষণাৎ নিজ রুক্ষ 5 আঙ্গুলের রুষ্ট চাপে বসিয়ে দিল মেয়েটার নরম গালে। হেন আক্রমণে গাল বেঁকে যায় মানবীর। কেটে গেল ঠোঁটের একাংশ। মুগ্ধ থামেনি। ক্ষুব্ধ বাঘের ন্যায় আবার আঁকড়ে ধরে সপ্তদশীর দুকাত যেথায় নিজ শক্ত আঙ্গুলের নরম নখ বসিয়ে দিয়ে হুঙ্কার ছুড়ে শুধালো, ইউ ফ্লাকিং ব্লু পায়া, এটা কি করতে চাচ্ছিলি তুই? কুমিরের মুখের সামনে চলে এলি কেন? জানোয়ার বাচ্চা, মরার এত শখ কবে থেকে হলো তোর? ডুকরে কাচ্ছে মাহি। ফোপাতে ফোপাতে চেপে ধরেছে চলতে থাকা গলাটা। নাক টেনে কাঁদো কাঁদো গলায় আওড়ায় সে, মিলাকে মারবেন না। আমি যখন এই প্যালেসে প্রথম এসেছিলাম তখন ওই ছিল আমাকে সামলানোর। খেয়াল রেখেছে, বড় বোনের মতো সর্বদা প্রোটেক্ট করেছে। সপ্তদশী রেহে নিষ্পাপ স্বীকারোক্তিতে হতবুদ্ধি নেই তাকিয়ে রইল মিলা। শুরু থেকে যে মেয়েটার বিরুদ্ধে এত এত কারসাজি করেছে সে, আজ কিনা সেই মেয়েটাকে তাকে বাঁচানোর জন্য লড়াই করছে। এদিকে মুগ্ধর আগে ফেটে পড়ছে জানো। বোকা মানবীর এহে নিষ্পাপ স্বীকারোক্তি গায়ে কাটা ধরাচ্ছে তার। সে কেমন রাগে তোরে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ক্রমশ আক্রমণের জন্য জ্ঞান হারাচ্ছে। মেয়েটার চোয়াল বারবার শক্ত করে চেপে ধরে গসগস করতে করতে শুধালো, এত ভালো হতে কে বলেছে তোকে জানোয়ার বাচ্চা? আমার বিরুদ্ধে যাচ্ছিস কোন সাহসে? আমি যাকে মারতে চেয়েছি তাকে বাঁচানোর তুই কে? চোয়ালে ব্যথায় ফোপাচ্ছে মাহি। কাছে কেবল ফুপিয়ে ফুপিয়ে। মুগ্ধ কেমন ঠায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার দৃষ্টি অবদ্ধ অসন্তোষের ছাপ। যুবক আবারও দাঁত খিচে আওড়ায়, আমি আমার বিরুদ্ধে যাওয়া মানুষটাকে বাঁচিয়ে রাখি না বান্দির মেয়ে। আমার গড়া মনুষ্যত্বে অনিয়ম নিয়ে আসিস না, ধ্বংস করে ফেলবো কিন্তু। সপ্তদশী নিশ্চুপ। লাল হয়েছে তার মুখশ্রী। মুগ্ধ তখন ঝাটকা মেরে ছেড়ে দিল মেয়েটার চোয়াল। এক আকাশ সময়ের আগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ চলে গেল প্যালেসের সদর দরজার পানে। এদিকে মাহি কেমন নাক টানছে, ভয়ে কাঁপছে তার বদন। গাঢ় রাত, গভীর পেন্টহাউসের অতি দক্ষ শৈলীতে করা মনসীয় রাজকীয় বেডরুম। কক্ষ তো নয়, এ যেন ফুটবল মাঠ। রুরো মানব কাচের দেওয়ালের অভিমুখে দাঁড়িয়ে, ঘাড়ের ক্ষত এখনো উন্মুক্ত তার। অথচ সেদিকে ধ্যান নেই তার। সে অনবরত ফুঁকছে সিগার। মনটা বড় অশান্ত তার। কিছুটা স্বস্তির ভীষণ প্রয়োজন। আপেক্ষিক স্বস্তির খোঁজে রুরো মানব পায়চারি চালাচ্ছে। ঠোঁটের ফাঁকে সিগার চেপে বিশাল কক্ষে হাঁটতে হাঁটতে হুট করে তার অবচেতন মনের কোণে উত্থাপিত হলো স্বস্তির পাবার বহু পুরাতন উপায়খানা। মুহূর্তে থমকে দাঁড়ায় রুগ্ন মানব। যার জন্য অশান্ত হয়েছে মন, তাকে নিয়ে কি শান্তি হবে অবচেতন হৃদয়? মস্তিষ্কের কোনো এক জায়গায় তড়া করে বেজে উঠল প্রশ্নটা। সন্দিহান সুদর্শন ফের মুখভর্তি সিগার কুলসিত ধোঁয়া টানল। কিয়ৎক্ষণ মূর্তির ন্যায় দাঁড়িয়ে থেকে পরক্ষণে খেয়াল করলো তার পা দুটোই কোনো এক অশরীরী ভর করেছে, আপনা আপনি এগিয়ে আসছে যেন। যুবক কপাল গোছালো। ব্যাপক অনীহা নিয়ে নিঃশব্দে এগিয়ে এসে দাঁড়ালো বিশাল কক্ষের বাঁ দিকের দেওয়াল ঠেসে দাঁড়িয়ে থাকা সুবিশাল বুকশেলফের পানে। খানিক দোনমনা করতে করতে বুকশেলফের 5 নম্বর ঢাকা মোটা বইটা আলতো করে টান বসে মুগ্ধ। মুহূর্তেই বিশাল লাইব্রেরিটা নিঃশব্দে স্লাইডিং দরজার মতো সরে গেল দুপাশে। উন্মুক্ত হলো একখানা গোপন কামরা। মুগ্ধ ধীরালয়ে প্রবেশ করে সেথায়। তার পায়ে প্রথম স্পর্শ মেঝে ছোঁয়ার সাথে সাথেই ঝলমলে আলোতে আলোকিত হলো সম্পূর্ণ কামরাটি। দৃশ্যমান হলো কোনো এক বিরক্ত আসক্তিতে আসক্ত পুরুষের সকল কালো চেষ্টা। দক্ষ কারিগরের হাতে নির্মিত গোপন কক্ষটি। চারপাশের দেওয়াল জুড়ে অসংখ্য ফ্রেম। কোথাও দৃশ্যমান কিশোরী মাহির হাসি মাখা মুখ, তো আবার কোথাও অদৃশ্য মেয়েটার অন্যমনস্ক দৃশ্য। কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে সদ্য কিশোরীতে পা দেওয়া মানবীর মনে সুখের বৃষ্টি বিলাসের মুহূর্ত। কোথাও আবার লুকায়িত
আছে বৃষ্টি ভেজা বিকালে ছাতা হাতে মাহির হাঁটার দৃশ্য। সবকটা ছবি অজান্তে তোলা হয়েছে বিধায় মেয়েটা ভারী অন্যমনস্ক। প্রতিটা ছবির ফ্রেমে একদম নিম্নাংশে ছোট অক্ষরে লিখে রাখা তারিখ, সময় এবং স্থানের নাম। জানে এক সূক্ষ্ম তদন্তকারী বছরের পর বছর ধরে মেয়েটার প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে পরখ করে যাচ্ছে। দেওয়ালের এক কোণে বিশাল ককবোর্ড, সেথায় লাল সুতোয় জোড়া লাগানো রয়েছে ব্যস্ত এক শহরের মানচিত্র, ছোট বড় বিভিন্ন লোকেশন, টার্নিং ওয়ার্কস। বা দিকের দেওয়ালটায় কোণঠাসা আকারে দাঁড়িয়ে আছে একখানা বিশাল কাচের সেলফ, তার প্রতিটা কোণে পরম যত্নে সাজিয়ে রাখা বেশ কিছু কাগজ, কফি শপের বিল, শুকিয়ে যাওয়া একখানা কাঠগোলাপের পাপড়ি। 3 নম্বর তাকে ঠাঁই পেয়েছে ছোট একটা কাচের বক্স, যেথায় সংরক্ষিত মাহির কোনো এককালের ব্যবহৃত রুমালখানা। কক্ষের মাঝখানের বিছানায় রাখা কালো চামড়ার একটি একাকী চেয়ার, তার ঠিক পাশে সামনে কাচের টেবিল, সারি সারি অ্যালবাম। সেথায় অ্যালবামের প্রতিটা মলাটে একটি করে সাল লেখা, আর থাকলেও অ্যালবামগুলোর ভূমিকায় কেবল একটি তারিখের নামে ঝলঝল করছে, 28/6/2023। যেদিন প্রথমবার কিশোরী বোকা মানবীর হৃদয়ে ঝড় তুলেছিল রুরো মানবের। অ্যালবামের প্রতিটি পৃষ্ঠে বন্দি মাহির কিছু বিচ্ছিন্ন মুহূর্ত, স্কুল, রাস্তা, ক্যাফে, হাসপাতাল, পার্ক, যেন তার প্রতিটি নিঃশ্বাসও ঘরে নীরবে সাক্ষী মাত্র। পুরো দুনিয়ার কাছে শক্ত খুলসে আবৃত রুরো মানব। অধীর রায় খুব একটা আসে না এই কক্ষে, তবে যতবার নিজের অবচেতন মনটা সামলাতে না পেরে বেহায়ার ন্যায় কক্ষটিতে ছুটে এসেছে, ঠিক ততবার সে নিজের খোলস পাল্টিয়েছে। আজ তার ব্যতিক্রম নয়। ভেতরে ঢুকবার শুরুতে সুদর্শন যতটা অনীহা দেখাচ্ছিল, এখন যেন তার অনীহায় লেপ্টে গিয়েছে বিষাক্ত আসক্তির ছায়া। রুরো মানব এগোয় সম্মুখে। টেবিলের উপর পড়ে আছে বেশ কিছু ছবি। মাহি প্যালেসে আসার পর থেকে লুকিয়ে লুকিয়ে তোলা হয়েছে ছবিগুলো। মুগ্ধ আলগোছে ঘাড় কাত করলো, দুহাতে স্বর্ণিপণে সযত্নে তুলে নিল সবগুলো ছবি। গভীর দৃষ্টির ছবিগুলো উল্টে পাল্টে পরখ করতে করতে আচমকা তার দৃষ্টি আটকালো অন্য একটা ছবিতে। সেটা মেয়ে খিলখিল করে হাসছে, তার দুহাতে আদরে কিউটি মূর্তি, কপালের চামড়ায় বিষণ্ণতার হিংসার ছাপ ফুটে উঠল মুগ্ধের। চোয়াল হলো শক্ত। সে তক্ষুনি ছবিটা আলগোতে করে ছিঁড়ে ফেললো। মাহি যেখানে আছে তা আস্ত রেখে বাকিটুকু ছেড়ে টুকরো টুকরো করে ফেললো। তা আবার পুরো ঘরময় ছড়িয়েও দিল। হিসিয়ে দাঁতে খিচে আওড়ালো। বস্টারটার মৃত্যু ঘনিয়ে এসেছে। এর আগের পরত আরো আকাশ ছুঁই ছুঁই। যুবক ধীরে সুস্থে যেন ফের নিজের দৃষ্টি তাক করে দিল হাতে থাকা ছবিগুলোর পানে। সেগুলোতে গিয়ে গিয়ে আলতো করে পিন করে আটকে রাখলো কোকবোর্ডে। ল্যাম্পশেটের টিমটিমে আলোয় খানিকটা নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার ছবিগুলোর দিকে। অতি সযত্নে সবগুলো ছবিতে হাত বুলিয়ে রুরো মানব শুধালো, ওইসব বিয়ে শাদী অ্যান্ড দোজ ফাকিং লাভস আর নট ইন মাই ক্রাইটেরিয়া সিগনোরা টিয়ামার। তোকে সারা জীবন আমার কাছে রাখার জন্য যা যা করা লাগে তা সব করতে প্রস্তুতি আমি। দরকার পড়লে পুরো দুনিয়ার বিরুদ্ধে যাব, ধ্বংস করে ফেলবো সব কিছু। তবুও দিন শেষে তোকে নিজের করেই রাখবো। থমকালো মুগ্ধ। বিবাহ এবং নারী বিদ্বেষী মন তার, তবুও দিন শেষে আসক্ত হয়েছে এক সপ্তদশীর জন্য। নিজের এহেন মনোভাব আনমনে গাল বাঁকিয়ে হাসলো সুদর্শন। ঘাড় ঘুরিয়ে দাঁড়ালো পরক্ষণে। অদূরে একখানা পিয়ানো, বাজানো হয়নি বহুদিন। তার আজ ইচ্ছে হলো দক্ষ হাতে পিয়ানোয় সুর তুলতে। শেষবার পেয়েছিল মেয়েটাকে প্যালেসে আনার জন্য। রুরো মানব পা বাড়ায় সেথায়, আঙুলের ডগা আলতো করে ছুঁয়ে কালো রঙা পিয়ানোটার গা। ধীরে সুস্থে টুলের ওপর বসে সে আঙুল ছোঁয়ায়, আঙুলটা পিয়ানোর চাবিতে ঢোকায়। তৎপরাৎ পুরো ঘর ছড়িয়ে দিল পিয়ানোর টুংটাং শব্দ। ওপরের ডেস্কে এখনো নীরবে পড়ে আছে একখানা খাতা। সেখানে লিখে রাখা বেশ পুরাতন এক সুর। গত 3 বছর আগে মেয়েটার চলে যাওয়ার পুরো শহর তল্লাশি চালিয়ে আনমনে গেয়েছিল মুগ্ধ। তবে অতঃপর তার গাওয়া হয়নি তার আর এই গান। যুবক কিয়ৎক্ষণ ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে রইল খাতায় নোট করা সুরের দিকে। অজান্তেই তার কণ্ঠে সুর উঠল। আঙুল স্বেচ্ছায় দক্ষতার সাথে নড়তে লাগলো চাবির শনে। গাইল, নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যাইরে চলে যায়
প্রেম জানিয়ে হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। থামে মুগ্ধ, বুক ফুলিয়ে নিঃশ্বাস টানে লম্বা, দৃষ্টির প্রগরতা নামিয়ে সহসা তাকালো অদূরের দেওয়াল পানে। সেটাই ঝুলছে মাহির অসংখ্য ছবি, তার দিকে তাকিয়ে থেকে রুরো মানব কেমন ঠোঁট কামড়ে বলে ওঠে, মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা, আর পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে দুনিয়া গোল্লাই যাক।